শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আমরা আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং আপনাদের সকলকে নিয়েই আমরা আজকের এই তারকা কথনের পর্ব শুরু করতে যাচ্ছি। শুরু করবার আগে আমরা একটু ফিরে দেখতে চাই সেই বিটিভির ৮০ দশক ৯০ দশকের নাটকগুলির দিকে, কারণ আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি হিসেবে উপস্থিত আছেন তারা আসলে আমাদের শৈশবকালকে রঙিন করেছেন তাদের অভিনয়ের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। আমরা যদি আজ রবিবার থেকে শুরু করি, আজ রবিবার থেকে আজকের নানান ধরনের কাজেও আমরা তাদেরকে দেখতে পাই এবং একসাথে বলতে চাই যে মঞ্চ থেকে টেলিভিশন সব জায়গাতেই আসলে তাদের সরব উপস্থিতি আমরা দেখেছি এবং মঞ্চে কিংবা টেলিভিশনে যেখানেই তারা উপস্থিত হন তাদের অভিনয় শৈলী দিয়ে তাদের নিখুঁত যে চরিত্রকে বাস্তবায়ন করা এবং আমাদের সামনে ফুটিয়ে তোলা এই সব কিছু দিয়ে আমাদেরকে আসলে মুগ্ধ করেছেন। আমরা এখনও যে প্রজন্মের হই নাই কেন, সেই নাটকগুলি, সেই কাজগুলি আমাদেরকে দারুণভাবে মোহিত করে। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের সকলের ভীষণ প্রিয় ব্যক্তিত্ব, ভীষণ প্রিয় অভিনয় শিল্পী ফারুক আহমেদ এবং আমাদের সঙ্গে রয়েছেন তারই জীবনসঙ্গী এবং আমরা তাদেরকে স্ক্রিনেও দেখেছি, আমরা দেখেছি ফুলি এবং মতি মিয়ার সেই দারুণ কেমিস্ট্রি। আমাদের সঙ্গে রয়েছেন নাসরিন রাহান। নাসরিন নাহার কেমন আছেন? ফারুক ভাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমার ভীষণ ভালো লাগছে, আপনাদের দুজনকেই আজকে একসাথে পেয়েছি। এরকম আসলে সচরাচর খুব কম হয় চ্যানেল আইতে, আমি এই প্রথম আপনাদের দুজনকে একসাথে পেলাম। আমরা আজকে তো একটা উপলক্ষ নিয়ে আপনাদের দুজনকে পেয়েছি এবং সেটি হলো রংমহল। রংমহল গত 18 ডিসেম্বর মঞ্চস্থ হলো বেলি রোড মহিলা সমিতির মঞ্চে এবং আগামীতেও মঞ্চস্থ হবে বলে আমরা আশা করছি। শুরুতে এই কাজটি নিয়ে আমরা একটু জানতে চাই ফারুক আহমেদ আপনার কাছে। আমি 1983 সালে ঢাকা থিয়েটারে জয়েন করি। তারপরে দীর্ঘ এত বছর গেল, তারপরে আমি এই নাটকটি করার সুযোগ পেয়েছি। রংমহল, বাচ্চু ভাই, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, উনি তো আমাদের দল প্রধান। এই নাটকটি কিন্তু সেলিম আল দিনের না, আমরা নর্মালি তো সেলিম আল দিনের নাটক বেশি করে থাকি, নাট্যাচার্য সেলিম আল দিন শ্রদ্ধেয়। তো আমি বাচ্চু ভাই বলে তুই একটা নাটক ডিরেকশন দে, নির্দেশনা দে। তো আমি বললাম যে দেই। তারপরে এই স্ক্রিপ্টটা হচ্ছে রুবায়াত আহমেদের, জাহাঙ্গীরনগরের শিক্ষক ড্রামাটিক্সের। আচ্ছা, আমি বাচ্চু ভাই শিমুল আপাকে দেখালাম, বলো যে হ্যাঁ কর। তো এই নাটকটা দীর্ঘদিন পরিশ্রম করে আমরা গত ডিসেম্বরের 18 ডিসেম্বর আমরা মহিলা সমিতিতে প্রদর্শন করেছি এবং ঢাকা থিয়েটার সকলের সহযোগিতায়, এবং অত্যন্ত ভালো হয়েছে বলে আমার ধারণা, কারণ দর্শকদের অনুভূতি ছিল খুবই পজিটিভ, মানে যেটা আমার আশা করিনি। আমি জাহাঙ্গীরনগরে যখন পড়তাম তখন নাটক ডিরেকশন দিয়েছি, মঞ্চ নাটক। আমি একসময় নাট্য সম্পাদকও ছিলাম। ইন্টার ইউনিভার্সিটিতে আমার নাটক ফার্স্ট হয়েছে আমার ডিরেকশনের। তাইলে অনেক ব্যাপার। তারপরে ঢাকা থিয়েটারে আসার পরে আমার একটু টেনশন ছিল যে কি করি, তবে সবাই খুশি এবং দর্শকরাও খুব খুশি। বাহ, দারুণ। দর্শকরা যখন খুশি তখন আসলে কাজটি যেহেতু ভালো হয়েছে সেটা আমরা ধরে নিতে পারছি। নাসরিন নাহার, রংমহল সম্পর্কে কি বলবেন? আমি তো রংমহলে অভিনয় করেছি, যেহেতু ফারুক করেছে, ও আমাকে বলল যে নাটকটা করো, মানে রিকোয়েস্ট করলো আর কি যে করো। এর আগে আমি ঢাকা থিয়েটারে সেলিম আল দিনের নাটক করতাম 86, আর ও জয়েন করেছে 86-এ ঢাকা থিয়েটারে। আচ্ছা, দীর্ঘ সময়। হ্যাঁ, দীর্ঘ সময়। তো সেলিম আল দিনের কাজই করতাম, ওনার লেখা। এই প্রথম অন্য কোনো রাইটারের কাজ করলাম, হ্যাঁ ভালো লেগেছে। বাচ্চাদের সাথে ডিরেক্টর কি খুশি আসলে অভিনয় শিল্পীর অভিনয়? সেটা ডিরেক্টর বলতে পারবে। হ্যাঁ, না আসলে খুবই ভালো, মানে তার চরিত্র অনুযায়ী দিয়েছে, আমার স্ত্রী অনুযায়ী দেয়নি। আচ্ছা, আমার স্ত্রীকে ফেভার করে দেয়নি, ওই ক্যারেক্টারটা তার জন্যই আসলে, এবং দুর্দান্ত অভিনয় করেছে এবং সবাই ভালো করেছে রংমহলে। জুনিয়ররা সব বাচ্চারা আমাদের সাথে কাজ করেছে, মানে সব এমন কয়েকজন অভিনেতা যারা প্রথম মঞ্চে পা দিয়েছে। আচ্ছা, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল, যেহেতু আমি থিয়েটার করা মানুষ বা টেলিভিশনে আমি অভিনয় করি, ডাকাতি করি নাই কোথাও, তো যে কারণে যে আমার মনে হয়েছে যে আমি এই দীর্ঘ জীবনে কিছুটা তো শিখেছি, আমি এটা যেটা অ্যাপ্লাই করি অন্তত অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, যে কারণে ছোট ছোট বাচ্চারাও দুর্দান্ত অভিনয় করেছে বলে আমি মনে করি। আরেকটা কথা আমি এখনই বলে রাখি, সেটা এই নাটকটি, রংমহল নাটকটি আমাদের আবার প্রদর্শিত হচ্ছে
17ই জানুয়ারি 14 তারিখ সেলিম আল দিনের মৃত্যুবার্ষিকী। আর ওই মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যাচার্য সেলিম আল দিনের একটা আমরা 3 দিনের একটা আয়োজন করেছি। ওটা শিল্পকলা একাডেমিতে, আচ্ছা, জাতীয় নাট্যশালায়। 14, 15, 17 14 তারিখ হবে সেলিম আল দিনের দেয়াল, এটার নির্দেশনা হলো অনেক ইসলাম। আর তারপরে 15 তারিখে নিমজ্জন, আমাদের শ্রদ্ধেয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ডিরেকশন, দুর্দান্ত একটি নাটক, দেয়ালও ভালো নাটক। আর 16 তারিখ গ্যাপ, 17 তারিখে আমার দুর্দান্ত নাটক রংমহল। আপনারা সবাই দেখতে আসবেন। আর চ্যানেলে তো সবাই যাবে ঝাঁক বেঁধে, আমি জানি। আর বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে অনুরোধ, আগামী 17ই জানুয়ারি রংমহল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আপনারা দেখতে আসবেন। আমি অত্যন্ত খুশি হব আপনারা যারা ভক্ত অনুরাগী আছেন। প্রিয় দর্শক, আমাদেরকে তো আমন্ত্রণ জানালেনই আমাদের প্রিয় অভিনয় শিল্পী ফারুক আহমেদ, এবং আমরাও আসলে অধীর আগ্রহ নিয়েই অপেক্ষা করব আবারও এই নাটকটি দেখার জন্য। এবং এই নাটকটি নিয়ে যখন কথা বলছি তখন আসলে সেলিম আল দিন প্রসঙ্গটা চলেই আসে। এবং আপনার জীবনে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সেই সময়টায় আসলে তার সাথে আপনার পরিচয়, তার সাথে আপনার কাজের শুরু, এবং তার হাত ধরেই আপনার থিয়েটারে জয়েন করা যতদূর আমরা জেনেছি। তো সেক্ষেত্রে এই যে সামনে তাকে উপলক্ষ করে আপনাদের এই আয়োজন 3 দিন ব্যাপী, এবং এই যে নাটক নিয়ে আপনার পথযাত্রা, আপনাদের পথযাত্রা, অভিনয় করা, ডিরেকশন দেওয়া, লেখালেখি, এই সব কিছু মিলিয়ে আসলে তার কাছ থেকে নিশ্চয়ই শেখার জায়গাটাও আপনার ছিল অনেক কিছু। হ্যাঁ, সেলিম আল দিন ছিলেন, আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম তারপরেই তার সাথে পরিচয়। সেলিম আল দিন এবং হুমায়ুন ফরিদি। ফরিদি ভাই তখন জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, আর সেলিম ভাই ছিলেন টিচার। কিন্তু ফরিদি ভাইয়ের চাইতে সেলিম আল দিন খুব বেশি বয়সে বড় ছিলেন না। তো যাই হোক, তো তখনই ওনাদের দুইজনের সাথে পরিচয় হলো, এবং তখন জাহাঙ্গীরনগরের দুর্দান্ত নাটক হতো। মানে এই দুইজনের পদচারণায় অত্যন্ত ভালো ভালো নাটক হতো। আর সেলিম আল দিন তো আপনারা জানেনই যে সে জগৎ বিখ্যাত নাট্যকার, আমি বলবো। তো সেলিম ভাইয়ের সাথে আমি ভাই বলতাম, যেহেতু আমি তো পড়তাম জিওগ্রাফিতে আর উনি বাংলার টিচার ছিলেন, তখন ড্রামাটিক্স হয়নি। তো সেলিম ভাইয়ের সাথে যে পরিচয় হওয়ার পর থেকে আমি নাটকে ঢুকলাম। আর ফরিদি ভাই ছিল নাট্য সম্পাদক, ওয়ার্কশপ করলেন একটা, ওখানে আমি সুযোগ পেলাম। এই ওয়ার্কশপের মাধ্যমে আসলে আসলাম। পরবর্তীতে জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম, পরে নাট্য সম্পাদক হলাম, এই আর কি। তো সেলিম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, একটি বড় কারণ ছিল হলো যে ওনার ছোট ভাই আমার সাথে পড়তেন। না, ওটা তো হুমায়ুন আহমেদের ছোট ভাই। সেলিম ভাইয়ের ছোট ভাই আমার সাথে জিওগ্রাফিতে পড়তেন। সব গুণী মানুষদের ছোট ভাইয়ের সাথে আপনার পড়াশোনা। আব্দুল গনি। আর আবার সেলিম ভাইয়ের ওয়াইফ ভাবি, পারুল ভাবি, তার বোনও পড়তেন আবার আমার সাথে, মানে সেলিম ভাই শালিকা জিওগ্রাফিতেই। তো ওনার বাসায় আমার বেশি যাতায়াত ছিল। এবং আমি সেলিম ভাই গ্রামের বাড়িতে গেছি, যখন হাত হাদায় নাটকের পাণ্ডুলিপি করা হয়, সেলিম ভাই তো সব বাস্তব জিনিস দেখেই করতেন। তখন আমাকে নিয়ে ওখান থেকে ওই চরের, এটা তো নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে ছিল, ভাষায় ছিল হাত হদাই, মানে 7 সওদা। তো আমি 1 মাস ছিলাম ওনার সাথে চরে চরে, আমি ঘুরে ঘুরে বিভিন্ন বিষয় সংগ্রহ করেছি ওই নাটকের। দারুণ সব অভিজ্ঞতা। সেক্ষেত্রে এখানে আমি যে বিষয়টি জানতে চাইবো, অনেকের সাথেই পরিচয়, অনেকের সাথেই কাজ করা হয়েছে। আপনার পাশে যিনি বসে আছেন, আপনার জীবনসঙ্গী, তার সাথে আসলে প্রথম পরিচয়টা কোথায় হয়েছিল, কিভাবে? সেটা দলেই পরিচয় হয়েছে। আচ্ছা, তারপর? আমি তো 83 এ আসছি, তারপর সে 86 এ আসছে। তা আমি আবার 85-এ ব্র্যাকে চাকরি নিয়ে চলে গিয়েছিলাম 1 বছরের জন্য। আচ্ছা। তো তারপরে এসে সে তখন দলে। তা আমি 83-তে যখন আমি ব্র্যাকে যাওয়ার পরে আর আমি দলে আসতাম না, কষ্ট লাগতো। জীবনের তাগিদে চলে গেছি, তখন আসতাম না। 86-এ যখন আবার চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, বাচ্চু ভাই বললেন, এটা কি অভিনয়ের প্রতি ভালোবাসার জায়গাটা থেকেই চাকরি ছেড়ে দেন? হ্যাঁ, 100%। আচ্ছা। তো আমি চিন্তা করলাম যে ঢাকায় যদি থাকতে পারি তাহলে আমি অভিনয়টা করতে পারবো। ওই চাকরিটা ছেড়ে দিলাম ব্র্যাকে। পরে বাচ্চু ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে চিঠি দিলেন যে তুই চলে আয়, তুই আমি তোর ব্যবস্থা করবো। ব্যবস্থা করলো, তখন তাকে দেখলাম আর কি 86-এ। তারপর দেখার তারপর অনেক ঘটনা, সেই 7 বছর অপেক্ষা অনেক কিছু করেছি, সে রাজি হয় না, 7 বছর পর বিয়ে করি, এই আর কি।
রাজি না হওয়ার পেছনে আসলে কারণটা কি ছিল আমরা একটু শুনি। আসলে কোনো কারণই ছিল না, হ্যাঁ, আচ্ছা মানে তারপর? দলের ছেলে বিয়ে করব এই ধরনের একটা আর কি ইয়ে ছিল। আচ্ছা তারপরে রাজি হলেন কিভাবে? কিভাবে ফারুক ভাই রাজি করতে পারলেন নাসরিন নাহারকে? বলো। না তুমি বলো, এটা তো আর আমার, তোমার জিজ্ঞেস করি। হলো আর কি, সবার চেষ্টায়, জামান ভাই, দুলাল ভাই, মানে ওনারা আমাদের- খুব রিকোয়েস্ট করলো, আমাদের কামাল ভাই, তারপর বিলু, তারপরে মানে সকলের আসলে একসাথে দলের প্রচেষ্টার যারা ছিল ফলে আমাদের দলের, আমাদের- বিশেষ করে সফল রূপ হ্যাঁ, হ্যাঁ। লাভ শহীদুজ্জামান করে। সেলিম, আচ্ছা। তারপর কামাল ভাই যেদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের এখন সেক্রেটারি জেনারেল আমাদের দলের, এরকম সবাই আর কি এসে রিকোয়েস্ট করলো, বললো, তাকে বুঝালো বললাম। আমাকে, তারপরে আচ্ছা তারপর নর্মালি বিয়ে আমাদের। আচ্ছা তারপরে আমরা তো দেখলাম যে পরে দুজনকে আমরা একসাথে স্ক্রিনে পেয়েছি, আজ রবিবারে পেয়েছি, ফুলি এবং মতি মিয়া, এবং সেখানে খুব জনপ্রিয় কিছু ডায়লগ আমরা এখনো আসলে দেখি ফেসবুকে কিংবা ইউটিউবে, খুবই জনপ্রিয় এবং মানুষজন খুবই দেখছে। আমরা এই পর্যায়ে আসলে ওই সেই ডায়লগটা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো। আচ্ছা ফুলি, আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে। এক কথা দিনের মধ্যে কয়বার কন? সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। সত্য কথার এই হইল নিয়ম। কাঁসার থালা নয়া তেঁতুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয়, তোমার সৌন্দর্য তেমন। অনেক ধন্যবাদ দুজনকেই। এই যে দারুণ সব কাজ আপনারা করেছেন এবং উপহার দিয়েছেন, এবং সেই কাজগুলো এখনো এত বেশি জনপ্রিয়, এখনো এত আগের কাজ হলেও মানুষজন এত পছন্দ করে, সব প্রজন্মের মানুষদের কাছে এত বেশি এই কাজগুলি পছন্দনীয়। সেক্ষেত্রে এখনো আপনি নানান ধরনের কাজের সাথে আছেন, নাটকে কাজ করছেন, টেলিভিশনে কাজ করছেন, মঞ্চে ডিরেকশন দিচ্ছেন এবং লেখালেখিও করছেন। তো সেক্ষেত্রে এখন আসলে কোন কোন নাটকের সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন? এখন তো আমি নির্দেশনা দিচ্ছি, এটা আমার এখন মাত্র একটা শো হয়েছে, এটা আমি 1000 শো করতে চাই। আচ্ছা তো এখন তো এটা নতুন, তো এটাতে আমি নিমগ্ন। আর আমি একটা সিনেমা করছি, সেটার নাম হচ্ছে বিদায়। ওটার আমাদের শুটিং হয়েছে নীলাদ্রিতে, সুনামগঞ্জে। মেহেদী হাসান হৃদয় যে বরবাদ একটা সিনেমা যে পরিচালনা করছে, ওর একটা সিনেমা করছে, খুব ভালো একটা ফিল্ম হবে বলে আমার ধারণা। আমার চরিত্রটাও মানে এ যাবৎ যা করেছি তার ভিতরে, সিনেমাতে যা করেছি তার ভিতরে আমার মনে হয়েছে দ্য বেস্ট, আমার ক্যারেক্টারটা ওইটা করছি। আর টেলিভিশনে তো করছি, গতকালও শুটিং করলাম, এই হলো। আর বইটা লিখছি বইমেলার জন্য, মুছে যাওয়া দিনগুলি এবার বইয়ের নাম। গতবার ছিল আমার না বলা কথা, এবার আমি একটা গানের নামে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকছে, ওখান থেকে আমি মুছে যাওয়া দিনগুলি নিয়েছি। মুছে যাওয়া দিনগুলি এবং আপনার আগের যেই সময়টা, অর্থাৎ আপনার যেই নাটকের সাথে একেবারেই সকাল থেকে সন্ধ্যা অবধি একসাথে সকলে আড্ডা দেওয়া, অভিনয় করা, এই সময়গুলি নিশ্চয়ই অনেক বেশি মিস করেন। খুব বেশি মিস করি আসলে। বিশেষ করে আমরা যখন থিয়েটার করি, 83-তে আসলাম, তখন আমাদের একটা আমার বয়সী অনেক অভিনেত্রী ছিল যারা আমরা একসাথে, মানে তখন তো রেগুলারই, তখন তো টেলিভিশন অভিনয় করতাম না, সুযোগও খুব একটা ছিল না সেই 90-র দশকে 80-র দশকে, একটাই চ্যানেল ওখানে। আর ঢাকা থেকে একটা সিস্টেম ছিল যে 8-10 বছর মঞ্চে না করে টেলিভিশনে এনলিস্টমেন্ট পরীক্ষাই দিত না। আচ্ছা, তো যাই হোক 9 বছর পর একবার আমি এনলিস্টমেন্ট পরীক্ষা দিলাম, সেখানে ডাব্বা মারলাম, হলো না। সেকেন্ড টাইম আমি এনলিস্টেড, তারপর টেলিভিশনে করলাম। কিন্তু যেটা বলছিলাম যে মঞ্চে যে মজা ছিল, বাচ্চুবের বাসায়, পুরানা পল্টনে বেশিরভাগই রিহার্সাল হতো, আরও বিভিন্ন জায়গায় হতো, টিএসসিতে হয়েছে। তো এই যে মানে নাটক করা, নাটকের সাথে এইটা পড়তে হবে, এটা করতে, ওয়ার্কশপ করতাম, বাচ্চু ভাইয়ের ওয়ার্কশপ, আমাদের সৈয়দ জামিল আহমেদ, শিমুল ইউসুফ, হুমায়ুন ফরিদি, এরকম প্রচুর সবার ওয়ার্কশপে যে আমরা করতাম। তারপরে বসে চা খেতাম, তারপরে মহিলা সমিতিতে তো রেগুলার আড্ডা হতো। যখন রিহার্সাল হতো কোনো নাটকের, কীর্তন খোলা, কিরামত মঙ্গল, হাত হদায়, যুবতী কন্যার মন, বনপাংশুল, চাকা, কত প্রাচ্য, অনেক নাটক, অসংখ্য নাটকে আমি অভিনয় করেছি, নাসরিনও করেছে। তো ওইটা একটা সময় ছিল,
বয়সও ছিল। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমাদের আর শ্রেষ্ঠ সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। না একেবারেই আসলে কথায় বলে যে বয়স বাড়ুক কিন্তু জীবন না কমুক, এবং আপনাদের জীবন আসলে সবসময় সবুজ থাকুক, প্রাজ্জ্বল থাকুক, সেটি আমরা প্রত্যাশা করি। এবং একটু আগে আপনি বলছিলেন যে তখন একটাই চ্যানেল ছিল, বিটিভি। 1964 সাল 25 ডিসেম্বর বিটিভির যাত্রা শুরু, এবং আগামীকাল আবার সেই 25 ডিসেম্বর বিটিভির 62তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিটিভির সাথে অনেক কাজ করেছেন, অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতির পাতা থেকে বিটিভিকে নিয়ে কি বলবেন আজকে? আমারটা একটু আশ্চর্যজনক ঘটনা। সেটা হলো যে আমি ঢাকা শহরে আসি 1963 সালে। 1963-তে আমি ঢাকায় আসি। আচ্ছা, এবং তার পরের বছরেই বিটিভি শুরু। হ্যাঁ, পরের বছর হয়। তো পরের বছর আমার টিভি দেখতে পাইনি। আমার বাবা ছিলেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। তো তখন হোস্টেলে ছাত্ররাও আসে নাই। এটা চালু হয়, আবার স্কুলটা চালু হয় 65 সালে, কিন্তু আব্বাকে ওখানে দেয়া হয় স্কুলের অ্যারেঞ্জমেন্টের কারণে 63 সালে, যেহেতু আমাদের কোয়ার্টার আছে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ইংলিশের টিচারও ছিলেন উনি। আমরা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল, যে এখন যে ধানমন্ডি জাস্ট মোড়টায়, রাপা প্লাজার একটু এই পাশে, তো সংসদ ভবনের উল্টা পাশে। তো তখন হোস্টেলে একটা টিভি দেওয়া হয়েছিল 65-এর প্রথম দিকে। তো ওই টিভিটা একটা রুমে থাকতো। তখন স্টুডেন্ট আসে নাই, মানে 30-32 জন স্টুডেন্ট আছে। আব্বা একজন টিচার আর আরেকজন টিচার শুরু, মানে শুরুই 65 সালে ওই স্কুলটা। কিন্তু আব্বা তো 63 সাল থেকে। আমরা যখন হোস্টেলে উঠি তখন ইলেকট্রিসিটিও ছিল না, পানিও ছিল না আমাদের 3 তলার বাসায়। এরকম সময় আব্বাকে দিলে আমরা চলে আসলাম ঢাকায়। তো 63 সালের কথা আমার মনে নাই, 65 সাল থেকে আমার মনে আছে। তো তখন থেকে আমি টিভি দেখি, 65 সাল থেকে। 1965 থেকে টিভি দেখি। তারপরে তো অনেক নাটক করেছি টেলিভিশনে। যখন এনলিস্টেড হলাম, এনলিস্টেড হওয়ার আগেও দু একটা চুরি করেও নাটক করেছি। মানে তখন তো এনলিস্টমেন্ট হইতো, এনলিস্টমেন্ট ছাড়াও করা যেত, চুরি ঠিক না, এটা মজা করে বললাম। তখন কিন্তু পেমেন্টটা অনেক কম থাকতো তখন, এনলিস্টমেন্ট হওয়ার পরে থেকে। আমি প্রথম নাটক করি টেলিভিশনে, গ্রন্থিক গণ কয় সেলিম আল দীনের, ছোট্ট একটা ক্যারেক্টার। কিন্তু আমার যেটা মানে খুব নাম পরিচিতি পেল সেটা হলো 12 রকম মানুষ ইমদাদুল হক মিলনের। ওই নাটক দিয়ে আমি পরিচিতি পাই। আর তারপরে তার কথা বলুক, শুধু আমি তো কথা বলছি। হ্যাঁ, নিশ্চয়ই। বিটিভিতে তো আপনারা দুজনেই কাজ করেছেন, এবং সেই জায়গাটায় বিটিভিতে আমি কাজ করি না, সে করে নাই, আমি করিনি। সে অভিনয়ের অতটা মানে মঞ্চটা তার হলো নেশা, পেশা, সব পেশা তো না, নেশা। হ্যাঁ, কিছু কাজ আমরা দেখেছি, যেরকম আজ রবিবারে আপনাকে আমরা বিটিভিতে দেখেছি। এরকম এছাড়াও বিটিভির সাথে তো আসলে আমাদের নানান ধরনের শৈশবে স্মৃতি রয়েছে, যেরকম আমরা বিটিভির পর্দায় নানান ধরনের কাজ দেখেছি। তো এরকম বিটিভিকে নিয়ে আপনার নিশ্চয়ই স্মৃতি রয়েছে, এবং বিটিভির আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকী, সে সম্পর্কে কি বলবেন? বিটিভি তো আমরা একটাই চ্যানেল ছিল। আমার মনে আছে যে আমরা সব ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলে আমরা দেখতাম। আচ্ছা, কোনো ভালো মুভি হলে, কোনো ভালো নাটক হলে আমরা সবাই মিলেই দেখতাম। তারপরে ম্যাকগাইভার হতো, তারপরে আরো মনে নাই, আরো অনেক কার্টুন, এগুলো আমরা দেখতাম। এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে বিটিভিকে কি বলে শুভেচ্ছা জানাবো? আমি তো জানাইনি, আমি বিটিভির গল্প বললাম। তো 65 সাল থেকে দেখি, তার মানে বিটিভি আমার আত্মার আত্মীয় আমি মনে করি। যে আমি রিসেন্টলিও একটা নাটক করে আসলাম এই 6 দিন আগে। বিটিভি ডাকলে আমি যাই। বিটিভির নাটক আমি মিস করি না, মানে আমার এক ধরনের ভালোবাসা। তো আজকে 62তম না, 62তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো 62তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিটিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা, যে বিটিভির মাধ্যমেই আমি টেলিভিশনের নাটকে আসলে উঠে এসেছি। এবং বিটিভিতে গেলে আমার গা ছমছম করে। সেই 90 দশকের কথা মনে হয়, মেকআপ রুমে বসতাম, আমাকে একটু মেকআপ করে দিত। তো আমি আবারও বলছি যে বিটিভি আমার আত্মার আত্মীয়। বিটিভি আরও ভালো করুক, বিটিভি সবাই দেখুক, এবং বিটিভি যেটা করে সবসময় সেটাই করুক, এর চেয়ে বেশি করার কিছু। ধন্যবাদ দুজনকে। আমরা একটু ফারুক আহমেদ আপনার কাছে আসছি আবারও। সেই জন্ম মানিকগঞ্জে, তারপরে
ঢাকায় চলে আসা, আপনি ধানমন্ডি বয়েজের কথা বললেন, মোহাম্মদপুরে পড়াশোনা করেছেন, জি। এরপরে আদমজি ক্যান্টনমেন্ট থেকে এত কিছু জানেন কিভাবে? তারপর আবার জাহাঙ্গীরনগরে জিওগ্রাফি থেকে অনার্স করলেন এবং মঞ্চ, টেলিভিশন, এখন ডিরেকশন দিচ্ছেন, লেখালেখি করছেন, বই লিখছেন। এই যে এত একটা লম্বা আপনার জীবনের পথযাত্রা, এবং সেই পথযাত্রায় আপনি বলেছেন আমি অভিনেতাই হতে চেয়েছি বারবার, এবং শিল্পী এবং অভিনেতা এই দুই রকম সত্তা। সেক্ষেত্রে আসলে অভিনেতা হিসেবে নিজেকে কতটুকু সফল বলে মনে করছেন? এটা আসলে পালা পাথর নাই যে মেপে আমি বলবো যে এতটুকু বা এত কেজি সফলতা পেয়েছি। তবে আমি যা পেয়েছি এটা নিয়ে আমি সন্তুষ্ট। অভিনয়ের ক্ষেত্রে আমি সন্তুষ্ট। আমার খুব একটা বেশি চাওয়া পাওয়া জীবনে ছিল না। আমি চিন্তা করেছি একসময় যে আমি একসময় চিন্তা করেছি আমি মুদি দোকানদার হব, তো একসময় চিন্তা করেছি যে আমি ফুটবলার হব, এরকম চিন্তা ছিল আমার। একবার একসময় মনে হতো যে আমি আবৃত্তি করব, আবৃত্তি আমি জাহাঙ্গীরনগরে আমার আবৃত্তির একটা দলও ছিল নিজের। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন ছিল, কিন্তু সেলিম আলদিন সবসময় বলতে তো নির্দেশনা দে, মঞ্চ নির্দেশনা। আপনার মতে সেই বিষয়টা আসলে উনি উপলব্ধি করেছিলেন যে আপনি নির্দেশনা? হতে পারে, নাও পারে, সে তো লেখক মানুষ, তার মনে হতো যে তুই ডিরেকশন দে। তা আমার তখন জাহাঙ্গীরনগর দিয়েছি আমি ডিরেকশন বললাম। তারপর পরবর্তীতে আমি অভিনয় যখন ঢাকা থেকে ঢুকলাম তখন একটু সুযোগ চলে আসলো, কেরামত মঙ্গল একটা নাটক, যেটা মঙ্গল কাব্য, হ্যাঁ হ্যাঁ, ওইটা করার সুযোগ পাওয়ার পর থেকে আর মনে হয়েছে যে না, অভিনয় করি আমি। এবং নিজের করা এত এত কাজের মধ্যে কোন চরিত্রটি আপনাকে বেশি মুগ্ধ করেছে, আপনার নিজের কাছে করে আপনার ভীষণ ভালো লেগেছে? কি অভিনয় করে? মানে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন আপনার অভিনয় দেখে? আমার সবটা দেখলে মুগ্ধ হয়ে যায়, মনে হয় আরে বাহ কি সুন্দর অভিনয় করলাম, তো কোনটাই খারাপ লাগে না, সবই ভালো লাগে। তারপরও কিছু কিছু চরিত্র থাকে না, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এরকম কোনো কাজ? আমি যে সিনেমাটা করছি এবার বিদায়, এই সিনেমাটা আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি সাম্প্রতিক সময়। আচ্ছা, আমরা একটু নাসরিন নাহার আপনার কাছ থেকেও শুনতে চাই আসলে ফারুক আহমেদের করা কোন কাজটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে? আমি তো মঞ্চের কথাই বলবো। মঞ্চে তো ও অনেক ভালো অভিনয় করে। এসাক চৌধুরী, জয়বতী কন্যার মনে, ওইটাতে খুবই ভালো করেছে। আর কেরামত মঙ্গল কি খারাপ? কেরামত মঙ্গল ভালো, কেরামত মঙ্গল, কিন্তু এসাক চৌধুরী খুব ভালো করেছে। আচ্ছা, বাহ, ওটা আমার প্রিয়। এবং একটা সময় ছিল যে সময়টা আসলে যখন আপনারা অভিনয় করেছেন, বিভিন্ন ধরনের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, তখন মানে একেবারে নির্মগ্ন হয়ে ওই কাজটার মধ্যেই আপনারা ছিলেন, এবং সকাল থেকে সেখানে গিয়েই নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন, গল্প করেছেন। এখন কিন্তু এই ধারাটা একটু পরিবর্তন হয়েছে, এখন দেখা যাচ্ছে আপনি এখানে বসে এখন ইন্টারভিউ করছেন, এরপরে হয়তো নতুন আরেকটি কাজে আপনি অভিনয় করবেন। এই যে একটি পরিবর্তন, সেক্ষেত্রে আগে আপনারা যারা অভিনয় করেছেন, আপনাদের সঙ্গে এই যুগের এই প্রজন্মের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন, তাদেরও কিছু পার্থক্যের জায়গাও রয়েছে। তো সেক্ষেত্রে কোন বিষয়টিকে আপনি বেশি উপভোগ করছেন এবং পার্থক্যের জায়গাগুলি আপনার কাছে কি মনে হচ্ছে? আমি আসলে সবটাই উপভোগ করি। আগেরটা উপভোগ করতাম, এখন আবার অন্যভাবে উপভোগ করি। মানে আমি নেগেটিভ অর্থে বা ওইভাবে আমি চিন্তা করি না কখনই। আমি যখন বর্তমানটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ ধরি, যেটা চলে গেছে সেটা তো সময় তো বহমান, তো এটা আমি জানি, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, নতুন কিছু না। তো আমি যখন করি, আগে যখন করতাম, হ্যাঁ তখন একটা প্রস্তুতি ছিল। আমরা একটা ঢাকা থিয়েটারে যখন আমরা একটা নাটক করতাম, 1 বছর ধরে আমরা রিহার্সেল দিয়ে তারপরে মঞ্চে নামাতে, এরকম 3 ঘন্টার একটা নাটক। তো এখন আমি যে নাটকটা রংমহল করেছি, এটা আমি 3 মাস রিহার্সেল দিয়েছি। তারপর টেলিভিশনের যদি আসেন, আমি গতকাল যে নাটকটা 2 দিন শুটিং করলাম, এইটার আমার কাছে স্ক্রিপ্টও ছিল না। আমি গিয়ে বলছি স্ক্রিপ্ট দিয়ে করছি, কিন্তু এটাকে আমি মানিয়ে নিই। আমি করি কি, আমি দেখে তখন আমি নিমগ্ন হই, যেটুক সময় পাবো ওইটুকু আমি চরিত্রটা দেখে। এটা অবশ্য গতকাল ঘটেছে, অনেক সময় স্ক্রিপ্ট আগেই পাঠিয়ে দেয়, কিন্তু কালকের ঘটনাটা বললাম, পাঠায় না তা না, আমি পাঠালাম ওইটা পড়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা। কিন্তু ধরেন একটা নাটক আমি যদি 3 মাস চেষ্টা করি, 6 মাস টেলিভিশনে যদি 15 দিনও চেষ্টা করি, সেটা তো একরকম হবে, আর যেটা আমি সাথে সাথে করবো সেটা তো সেরকম হবে না, এটা খুবই স্বাভাবিক। সেটাই এখন ঘটছে আমাদের। তারপরে হয় কি, এখন যেটা করি একটা ছাঁচে ফেলে দিই। অনেক নাটক করেছি, ওইটা থেকে একটা ক্যারেক্টার নিয়ে করে দিই,
মানে সহজ পদ্ধতি আর কি এখন। কিন্তু এখন বর্তমানে টেলিভিশনের কথা যদি বলি, যে টেলিভিশন আসলে অনেক ভালো ভালো নাটক হচ্ছে, কিন্তু আমরা খালি নেগেটিভ চিন্তা করি, কিন্তু এখন অনেক ভালো নাটক হয়, কিন্তু হয়তো বা মন্দর নাটকের সংখ্যা একটু বেশি, সেই জন্য ভালোগুলি ঢেকে যায়। কিন্তু প্রচণ্ড ভালো নাটক হয় এখনো, আগে যেমন হতো এখনো হয় টেলিভিশনের নাটক, এবং প্রচুর ভালো অভিনেতা ও অভিনেত্রী আমি মুগ্ধ হয়ে দেখি যে বাবু তো ভালো করে। আমরা যেমন একটা চর্চার মাধ্যমে এসেছি, অনেক কাঠ খড় পুড়িয়ে তারপরে আমার এখানে আসতে হয়েছে, অবশ্যই অনেক, যেটা 7-8 দিন লাগবে বলতে। আপনারা যদি রেডি থাকেন আমি বলতে পারি, শুরু করতে পারি। তো কিন্তু এখন কিন্তু সেইটা নাই, সেই সুযোগটা নেই, তাই না? তো এখন আমাদের খুব দ্রুতই করতে, আমি এখন, এবং আগের অভিনয়ের যে একটা স্টাইল ছিল সেটা কিন্তু একটু চেঞ্জও হয়েছে। এখন খুব ক্যাজুয়াল, খুব অ্যাক্টিং করতে হয় টেলিভিশনের এবং কথা। ভাষাগত কিছু পার্থক্য ভাষাগত তো আছেই। আর, আগে আগে আমরা যখন সিনেমা দেখতাম তখন তো গ্রামের চাষিও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতো। আপনি পুরনো সিনেমাগুলো দেখবেন, সবই কিন্তু শুদ্ধ ল্যাঙ্গুয়েজে ছিল। আর এখন শহরেও আমরা মানে কি অবস্থা, গেছোস খাইছোস এটা বলি, মানে এইটার জন্য ভাষা, এটা একটা পরিবর্তন হয়েছে। আমি এটা নেগেটিভ পজিটিভ বলতে চাচ্ছি না, আমি বিষয়টা বললাম। তো তবে একটা জিনিস আমি গুরুজনদের কাছে থেকে শিখেছি, শুদ্ধ ভাষায় কথা বলতে জানতে হবে একজন অভিনেতার। একেবারেই তাই। একজন অভিনেতা যদি শুদ্ধ বাংলা না বলতে পারে তাহলে সে অভিনেতা না, তাকে জানতে হবে শুদ্ধ ভাষা। তারপরে সে যদি মনে করে যে না, সে অন্য, যেমন আমরা হাত হাতাই করেছি নোয়াখালী ল্যাঙ্গুয়েজ, আমরা 9 মাস ধরে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ শিখেছি। আমি বাচ্চা ভাইকে বললাম যে বাচ্চা ভাই এই 9 মাস যদি নোয়াখালী ভাষা না শিখে আমি জাপানি শিখতাম, তাহলে জাপানে গিয়ে অনেক ইনকাম করতাম। তো এই আর কি ব্যাপারটা। কাজেই ভাষার তো কিছু ঝামেলা এখন আছেই, সেটা কিন্তু ভালো নাটক আবার হচ্ছে, এবং ভালো নাটক হোক এটাই আমরা প্রত্যাশা করি দর্শক হিসেবে, এবং আপনারাও ভালো নাটকে কাজ করতে চান অভিনয় শিল্পী হিসেবে। আমরা দুজনের সাথে গল্প করলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে এই দুজনের কাছ থেকে জানলাম, এবং আসলে এত এত গল্প আপনাদের দুজনেরই রয়েছে। আপনি যেটি বললেন আসলে শুনতে গেলে অনেক দিন অনেক সময় চলে যাবে, এবং পরবর্তী আয়োজনে আমরা আসলে আবারও শুনবো। আজকের আয়োজন একেবারে শেষ পর্যায়ে। আমরা একটু আগে শুনছিলাম, আপনি বলছিলেন যে জাহাঙ্গীরনগরে আপনার একটি আবৃত্তি সংগঠনও রয়েছে। তো আপনাকে যখন আজকে আমরা পেয়েছি, আপনার কণ্ঠ থেকে একটি কবিতা শুনতে শুনতে আয়োজন থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকে আমাদের সঙ্গে দুজন আমাদের ভীষণ প্রিয় অতিথি আছেন, এবং তাদের সঙ্গে আমরা গল্প করলাম। আবারও আপনাদেরকে পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমরা বিদায় নিব ফারুক আহমেদের কণ্ঠে কবিতা শুনতে শুনতে। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার কুরুলিয়ার পুরনো কই ভাজা, কাওয়ার মতন মুন্সিবাড়ির দাওয়ায় দেখবো বসে তোমার ঘষা মাজা। বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বলেনি আর কেউ। তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার।